আমার হাজবেন্ড আমার বাবার চেয়ে 8 বছরের বড়, আর আমার চেয়ে 45 বছরের বড়। রিসার বয়স আর আমার মেয়ের বয়স সেম, এই কথাটা আমি অস্বীকার করি না। রিসার বর্তমান বয়স হচ্ছে 18 বছর, আর আমার বয়স হচ্ছে 22 বছর। যদি 70 বছরের একটা লোক ছবি উঠে ফেসবুকে যদি সেটা পোস্ট করে, তখন সমাজের সবাই তো বলবে যে এটা কি আপনি মেনে নেবেন? আমার দুধের মতন বাচ্চা মেয়েটা, ওর জামাই হবে বুইড়া, আমার থেকে বয়সে বড়, হারামজাদা আমার জামাই হবে, এটা আমি কোনো মতে বাইরে দিতে পারি না। আমি জানি না, আমি বিয়ের পর যেখানেই যাই সবাই আমাকে একই প্রশ্ন করে, তোমার চেয়ে তোমার হাজবেন্ডের বয়সের ব্যবধান কত, আর তোমার বাবার চেয়ে তোমার হাজবেন্ড কত বড়। আব্বাজান আব্বাজান আমাদের মাইনা নেন, আমাদের মাইনা নেন, আব্বাজান আব্বাজান। দেখছেন আপু, দেখছেন এই বুইড়া জানোয়ারটা কিভাবে গান গাইতেছে? আব্বা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়েকে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে ভালো রাখবো। প্লিজ আপনি আমাদের এই ব্যাপারটাকে আপনি আবার আব্বা আব্বা বলস, আব্বা তোর বাপ। শুধু দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা চাইলেও বলতে পারি না, লজ্জায়, কষ্টে। ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে একজন পিতা আজ অপ্রিয় সত্য অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত আছেন। শুধু দর্শক, আমরা কথা বলবো সেই বাবার সাথে। কেমন আছেন আপনি শফিকুল ইসলাম সাহেব? কিছুদিন আগেও বলতে পারতাম আমি কেমন আছি, ভালো আছি, কিন্তু এখন আর আমি বলতে পারছি না আমি ভালো আছি। ভালো নেই, আমার সব স্বপ্ন আশা সব নষ্ট হয়ে গেছে। জেনে খুব খারাপ লাগছে, কিন্তু আপনি কি বিষয় বা কি আমাদের সাথে শেয়ার করার জন্য আজ এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন? আমার একটা বাচ্চা মেয়ে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আপনার বাচ্চা মেয়ে? জি, একটা লোক, আর লোক কি বলছি, জানোয়ার, সে আমার মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে ব্ল্যাক বেল্ট করে বিয়ে করেছে। আমার আরো 2টা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আপা, আপনার 3 মেয়ে? জি। 3 মেয়ের মধ্যে রিসা সবার ছোট? রিসা সবার বড়। বড়, তার মানে আর 2 বোন ছোট? জি। আচ্ছা, ব্ল্যাকমেল করে, যদি ব্ল্যাকমেল করে থাকে সেখানে আবার ফুসলিয়ে ফাসলিয়ে এই ধরনের কথা কেন আসছে? আপু, মিস ফাক নামের এক জানোয়ার আছে যে নাকি অনেক টাকার মালিক। সে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে উপহার দিয়ে তাদের সাথে একটা সম্পর্ক করে তাদের বিভিন্ন ধরনের ভিডিও করে সেইটা দেখিয়ে তাদেরকে বিয়ে করে। আরে বিয়ে বলছি কি, সে বিয়েও করে না, তাদেরকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। শফিকুল ইসলাম সাহেব, আপনি যে কথাটা বলছেন সেটা ভীষণ ভয়াবহ একটি কথা। আপনি কি করে বুঝলেন যে মিশফাক সাহেব আপনার কন্যা রিসা তার সাথে একই কাজ করেছে? গত 12 তারিখ, হ্যাঁ, রাত 10:30 জি, আননোন নাম্বারে আমার একটা ফোন আসে। আচ্ছা, আমাকে বলে যে আপনি শফিকুল ইসলাম বলছেন? বললাম জি বলছি। বলে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনার মেয়েকে কিন্তু আমরা মেরে ফেলবো। আমি তখন জিজ্ঞেস করলাম আপনি কে বলছেন? বলে আমি আপনার মেয়ের হাজবেন্ড বলছি। আপু, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার মেয়ের হাজবেন্ড মানে আপনি কে? বলে দেখেন, আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। কিছুদিন আগে আমার মেয়ে স্কুল থেকে এসে তার বান্ধবীর বাসায় যায়। বান্ধবীর বাসায় গিয়ে আর ফিরে আসে না। তারপর আমি খোঁজ খবর করার পরে মিসফাক এই লোকটা আমাকে ফোন করলো, তখন আমি শিওর হলাম যে ও আমার মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে উনি কল করেছিল এবং উনি নিজের পরিচয় দিয়েছেন আপনার মেয়ের হাজব্যান্ড, এবং আবার এটাও মানে সে ধমক দিচ্ছে বা হুমকি দিচ্ছে যে আপনার মেয়েকে মেরে ফেলবে। হ্যাঁ,
এবং আপনার মেয়ে যখন তার বান্ধবীর বাসায় যেয়ে আর ফিরল না, আপনারা যে এত খোঁজাখুঁজি করলেন, আপনি কি থানায় ইনফর্ম করেছিলেন, কোনো জিডি করেছিলেন বা পুলিশের সাহায্য নিয়েছিলেন? না আপু, নেইনি। এই যে হুমকিটা দিল, তখনও কি আপনি পুলিশকে জানিয়েছেন? আমি পুলিশকে জানাইনি, কিন্তু আমি এই ফোন নাম্বারের পরে বান্ধবীকে খবর দিলাম, কিন্তু দেখি ওই বান্ধবীটা হচ্ছে এই মিশফাকের মেয়ে। আমি আরো খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই জানোয়ারটা এই ধরনের কাজ করে, মানে ওই মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকে দেখার পরে বিভিন্ন খোঁজ খবর নিয়ে তার 18 বছর হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে। 18 বছর পূর্ণ হলে সে তাদেরকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো সত্যিই ভয়াবহ, এবং আমার বিশ্বাস আমার মতো আমাদের দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারাও সামনে কি হতে যাচ্ছে, আসলে আপনার মেয়ের জীবনে কি হয়েছিল সেটা জানার জন্য উদগ্রীব হয়ে আছে। কিন্তু একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, যে পুলিশে কেন আপনি এটা রিপোর্ট করলেন না? আমি যখন খবর নিলাম, আরো খবর নিচ্ছি, গিয়ে দেখলাম এই মিশফাকের আরো 2টা বউ আছে, আর প্রথম স্ত্রী মারা গেছে। দ্বিতীয় বউর সাথে যখন আমি কথা বললাম, তার দ্বিতীয় বউ বলে যে এই জানোয়ারটা এই ধরনের, ও বিয়ে করে কিন্তু কোনো কাবিন নামা করে না, ও প্রতিদিন তালাক দেয়, প্রতিদিন ওই তালাকনামা ছিঁড়ে ফেলে। কাবিন নামাই নেই, তাহলে আবার তালাকনামা কোত্থেকে এলো? ও যখন কাবিন করে ওইটাকে তালাকনামার উপরে সই করায়, আর যখন তালাক করে ওইটা কাবিন নামার উপরে সই করায়। এই লোকটাই জানোয়ারটাকে আপু, আপনাদের এখানে এসে ওর যে ভয়াবহ যে চেহারাটা আছে এটাকে একটু ফাঁস করে দিন আপু। হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানটাতে আসছেন, ওনাদেরকে ডাকা হয়েছে, ওনারা কথা বলবে, যদিও আমি আগে কথা বলিনি, এখন আপনার কাছ থেকে সব শুনছি। আপু, পুলিশের কাছে কিভাবে যাব বলেন, কিভাবে যাই? আমার তো আরো 2টা মেয়ে আছে, পরবর্তীতে তাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে না? তাদের ভবিষ্যৎ আছে না? মানে আপনি বলতে চাইছেন যে সমাজে বিষয়টি জানাজানি হলে আপনার পরিবার এবং আপনার কন্যাদের জন্য সেটি খুবই অসম্মানজনক হতো এবং লজ্জার বিষয় হয়ে দাঁড়াতো, এটাই তো বোঝাতে চাচ্ছেন? জি জি। সমাজ কি এখন জানে না? আপনার আত্মীয় স্বজন এখন জানে না? জানে আপু। মনে করেন আপনার মেয়ে 18 বছরে, যদি 70 বছরের একটা লোক ছবি উঠে ফেসবুকে যদি সেটা পোস্ট করে, তখন সমাজের সবাই তো বলবে যে এটা কি আপনি মেনে নেবেন? আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আমাকে জিজ্ঞেস করেছে, কি বলবো আপু, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আপনার মেয়ে, আপনারই স্নেহের সন্তান, এই যে একটি অসম বয়সের প্রেমে পড়ে গেছে, তার সাথে নিয়মিত যোগাযোগ করছে, এটা কি আপনি কখনো টের পাননি? আমি যদি টের পেতাম আপু, এটা কখনো হতে দিতাম না, আমি টেরই পাই নাই। ওনাদের যেহেতু এত খোঁজ নিয়েছেন, তাদের আত্মীয় মানে স্বজন বা পারিবারিক স্ট্যাটাস কেমন ছিল? তাদের পারিবারিক স্ট্যাটাস বলতে কি, তাদের টাকা পয়সা আছে, তাদের প্রথম বউ নাই, মারা গেছে বললে, দ্বিতীয় বউর ওর একটা সন্তান আছে, আপনার হলো গিয়া প্রতিবন্ধী। এই লোকটার আত্মীয় স্বজন কিছু আছে, এই যে বুদ্ধিমান মেয়েদেরকে দেখে তাদেরকে দিয়ে ব্ল্যাকমেল করে এই ধরনের কাজ করে। মানে এটা পারিবারিক ভাবেই ওনারা এইরকম গুছিয়ে কাজ করে, এটা বোঝাতে চাচ্ছেন? জি জি আপু। এখন আপনি আপনার মেয়ে সম্পর্কে কি ভাবছেন? আপনি তো এসেছেন, মেয়ে সম্পর্কে বলছেন, আপনার মেয়েও এসেছে এই প্রোগ্রামে, ওনার হাজবেন্ড সহই এসেছেন, কিন্তু আপনি কি ভাবছেন, আপনি কি চাচ্ছেন, আমাদেরকে একটু ছোট্ট করে স্পষ্টভাবে বলুন তো শফিকুল ইসলাম সাহেব। আপনার মাধ্যমে আমার এই বাচ্চা মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দেন, না হলে এই মিশফাক জানোয়ারটা আমার মেয়েকে তিলে তিলে ধ্বংস করে দিবে, মেরে ফেলবে। আপু, আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন, আমি আমার মেয়েকে চাই। আপনাকে কতটা সাহায্য করতে পারবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ আপনি নিজেই বলছেন আপনার কন্যা বুদ্ধিমতী কন্যা যদি এমন অসম বয়সী একজন ব্যক্তিকে তার স্বামী হিসাবে মেনে নিয়ে থাকে বা তার ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকে, সে কি ভাবছে সে বিষয়টা আমাকে একটু জানতে হবে। তারপরে আমি হয়তো আপনাকে বলতে পারবো যে আসলে উনি কি চাচ্ছেন বা আমার পক্ষে কতটুকু সম্ভব হলো। আমি আপনার কন্যা রিশার সাথে এখন একটু কথা বলবো। রিশা ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার হাজবেন্ড মিশফাক আমাকে খুব ভালো রেখেছে। আই এম রিয়েলি হ্যাপি উইথ হিম। সিরিয়াসলি? হ্যাঁ,
আপনার বাবা কিন্তু একটু আগে আমাদের সাথে ছিলেন, উনিই মূলত তার কথাগুলো আমাকে বলেছেন এবং আপনার সাথে কথা বলতে বলেছেন। সম্ভবত উনি আপনার হাজব্যান্ডকে পছন্দ করেন না, এবং যেটা উনি অভিযোগ আনলেন আপনার হাজব্যান্ড সম্পর্কে, আপনি কি সেগুলো জানেন? আমি তো সেটা বলতে পারবো না, যেহেতু আপনাদের সাথে কথা বলেছে। মানে বলেছেন যে উনি আপনাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, আপনি অনেকটা বিয়ে করতে বাধ্য হয়েছেন আপনার হাজব্যান্ডকে, অথচ আপনি কি বলছেন আপনি ভীষণ হ্যাপি। হ্যাঁ, কেন বলবো না, আমার হাজবেন্ড আমাকে হ্যাপি রেখেছে, আমি ভালো আছি। আপনি বলছেন আপনি খুব হ্যাপি, মানে ঠিক আমি ঠিক বুঝতে পারছি না। আপু, কথায় আছে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে বিলা, এইটা তো ঠিক না, তাই না? আমি কি করছি? আমি তো অসামাজিক কোনো কিছুই করি নাই। আর মেয়ে হয়ে জন্মানোটা কি পাপ? আমি এটা মনে করি না। আমি যথেষ্ট ম্যাচিউর। আমি মিশফাককে বিয়ে করেছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তো আমার জীবনটাকে আমি কিভাবে কাটাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি চাই না আমার জীবনটাকে কেউ নিয়ন্ত্রণ করুক। তার মানে আপনি আপনার বাবাকে মিন করছেন? জি। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম। উনি আসলে নিয়ন্ত্রণ না, উনি আসলে উদ্বিগ্ন আপনাকে নিয়ে। উনি আমাদেরকে যেটা বললেন যে মিশফাক সাহেব আপনাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আমি আবারও বলি, ব্ল্যাকমেল শব্দটা কিন্তু ভয়ঙ্কর। তো সেই ক্ষেত্রে আমি আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আসলে আমি বুঝি না, এই সকল কথার কোনো ভিত খুঁজে পাই না। আমি আমার হাজবেন্ডকে আমি সজ্ঞানে বিয়ে করেছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ও আমাকে ভালো রেখেছে। আর আমি বুঝি না আমার বাবা কেন মেনে নিতে পারছে না। তার তো খুশি হওয়ার দরকার যে না আমার মেয়ে খুশি, মানে সুখে আছে, উনি তো সেটা বুঝতে চাচ্ছেন না। এখন আমি কি করব বলেন? আপনি ভালোবেসে বিয়ে করেছেন যেহেতু, সেহেতু সে নিশ্চয়ই আপনাকে ইমপ্রেস করেছে। উনি আপনাকে কিভাবে ইমপ্রেস করেছে সেটা কি আমরা জানতে পারি? না আপু, আসলে ও আমাকে ইমপ্রেস করেনি, আমি ওর ব্যক্তিত্বটা দেখে ইমপ্রেস হয়েছি। মানে মিশফাক সাহেবের? হ্যাঁ, ও আসলে অন্যান্য মানুষদের মতো ছ্যাবলা না, যেটা বলতে গেলে আমি বলবো। আসলে আমাকে এতটা ওর প্রতি আমি এতটা ইমপ্রেস হয়েছি যে আমি বোঝাতে পারবো না। ওর অনেক টাকা পয়সা, হ্যাঁ এটা সবাই জানে, আমিও জানি, কিন্তু ওর ব্যক্তিত্ব আর হচ্ছে মন মানসিকতা আমাকে আকৃষ্ট করে। হ্যাঁ, যার কারণে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আর হচ্ছে আমি ওকে বিয়ে করে আমার জীবনটাকে সার্থক মনে করছি। রিশা, আপনি যে এত এত জায়গায় ইন্টারভিউ দেন, হ্যাঁ, মানে আপনার স্বামী নিয়ে কথা বলেন, এটা আপনি কি মনে করেন যে আপনার বাবা মা কষ্ট পায় না? ওনারা যে কষ্ট পায় সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আসলে ভেবে দেখে কোনো লাভ নাই আপু, কারণ আমি বাবা মার সাথে ক্লোজ ছিলাম না। হ্যাঁ, আমি বাসায় যখন মানে ধরেন কলেজ থেকে বাসায় যেতাম, তখন আমার বাবা মা থাকতো তার রুমে, আমি থাকতাম আমার রুমে। তো আমার সাথে তাদের সাথে কোনো মাইন্ডের অ্যাটাচমেন্ট তা ছিল না। আমি যে আমার মাকে জড়িয়ে ধরে কোনো কিছু চাইবো বা বলবো, শেয়ার করব, সেটার কোনো মানে আমি স্কোপ পাইনি। মানে নিজের ভালো মন্দ কোনো কিছুই মায়ের সাথেও শেয়ার করা না, হয়নি? আমি করতে পারিনি। আমি খুবই মানে নিঃসঙ্গতায় ভুগছিলাম। আমি যখন নিঃসঙ্গতায় ভুগছিলাম তখনই আমার ওই সময়তে মিশফাক আমার জীবনে আসে, আমার জীবনটাকে সার্থক করে তোলে। আপু, আমি তো ছোট, আমি এখন ভুল করতে পারি, আমার ভুল হতেই পারে। তাই বলে যে সারাদিন ঘ্যানর ঘ্যানর করতে হবে, এটা আসলে আমার মনটাকে না বিষিয়ে তুলেছিল। আমার মানে বাসায় থাকতে ইচ্ছে করছিল না যে আমি। আপনার সাথে কে ঘ্যানর ঘ্যানর করতো? আমার মা। আমার মায়ের সাথে আমি কখনোই কোনো কিছু শেয়ার করতে পারিনি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। ওদের সাথে যদি আপনার অ্যাটাচমেন্টটা প্রপার হতো তাহলে আপনার জীবনটা কি সুন্দর হতো বলে মনে করেন? হ্যাঁ, আমি এটা মনে করি। আমার যদি তাদের সাথে যদি মাইন্ড অ্যাটাচমেন্টটা যদি ভালো থাকতো, তাহলে আমি আমার জীবনটা হয়তো বা আমি ভাবতাম আমার কিভাবে এগিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে, আপনার বাবা মায়েরও ছিল। সেই স্বপ্নের কথা ওনারা কখনো আপনাকে বলেনি, বা আপনিও কি কখনো জানতে চাননি স্বপ্নটা কি? হ্যাঁ আপু, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। একদিন আমি স্কুল থেকে যখন সাদা অ্যাপ্রন পরে বাসায় আসি, তখন আমার বাবা খুব খুশি হয়েছিলেন
বলেছিলেন আমার মেয়েকে একদম ডাক্তারের মতো দেখাচ্ছে, আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু আপু, কাউকে তো জোর করে কোনো কিছু করানো যায় না, তাই না? আর হচ্ছে এখানে অনেক কারণ আছে। আমার বাবা মা আমার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতো, আর আমি যখন কোনো গল্পের বই পড়তাম তারা আমাকে পড়তে দিত না। সে বইটা যখন মানে দেখতো আমি পড়ছি, তখনই আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিত। মানে এরকম আচরণ করলে কোন সন্তানই বা ভালো থাকে বলেন? আমার বাবা মা সব উপকরণই দেয় আমাকে, কিন্তু ভালোবাসাটা তো কখনো দেয়নি, যেটা আমি চাই। মিশফাক সাহেব আপনাকে বিয়ে করার সময় কত টাকা দেনমোহর দিয়েছেন? মানে আপনি আপনার লাইফটাকে কতটুকু সিকিউরড মনে করছেন? আসলে আমাকে বিয়ে করার সময় দেনমোহর দিয়েছে, কিন্তু ওইটা কোনো ম্যাটার করে না। আমার আসলে ওর সাথে যে মানে সম্পর্ক, ভালোবাসা, এটা এটা যে ওই দেনমোহর আমার কাছে কিছুই না। ও আমাকে, হ্যাঁ, বিয়ের সময় আমাকে 10 লাখ টাকা দিয়েছে, তবে সেটা আমার জন্য কিছুই হবে না। আমার জীবনে যে কমতি আছে সেটা একমাত্র আমার হাজবেন্ড মিশফাক জানে কিভাবে পূরণ করতে হয়। আর ও যতদিন বেঁচে আছে আমার সিকিউরিটির জন্য কোনো মানে চিন্তা নেই কোনো কিছুরই। আপনার কি মনে হয়, আপনার বাবার ভাষ্য মতে আপনার হাজবেন্ডের বয়স অনেক বেশি, সেই বিষয়টাকে আপনি কিভাবে নেবেন? আসলে আপু, আমার 18 বছর বয়স, কিন্তু আমার মনের যে বয়স মাপকাঠি, সেটাকে আপনি মাপতে পারবেন? অবশ্যই না। আপনার মনের বয়স আর আমার মনের বয়স এক। ঠিক আপনি সেভাবে চিন্তা করুন যে মিশফাকের মনের বয়স আর আমার মনের বয়স এক। আমি জানি না, আমি বিয়ের পর যেখানেই যাই সবাই আমাকে একই প্রশ্ন করে, তোমার চেয়ে তোমার হাজবেন্ডের বয়সের ব্যবধান কত, আর তোমার বাবার চেয়ে তোমার হাজবেন্ড কত বড়। সত্যি বলতে আমি আপনাকে বলছি আজকে যে আমার হাজবেন্ড আমার বাবার চেয়ে 8 বছরের বড়, আর আমার চেয়ে 45 বছরের বড়। এতে কোনো মেটার করে না। আমি বয়স, আসলে প্রেম ভালোবাসা বয়স এগুলো কোনো মেটার করে না, আমি যেটা মনে করি আপু। আমি ওকে ভালোবাসি, আমরা দুইজন সুখে আছি, আর এতে মানুষের সমস্যা হওয়ার তো কোনো কথা না, আমাদের তো কোনো প্রবলেম নাই। আমি বুঝতেই পারছি না মানুষের কেন এত সমস্যা হবে। মিশফাক সাহেব আগে বিবাহিত ছিলেন, উনি আগে কয়টা বিয়ে করেছেন এবং আগের স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করেছেন কিনা সেটা কি আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। ও বিয়ের আগে আমাকে সবই বলেছে। মিশফাকের প্রথম স্ত্রী মারা যায়, আর যখন দ্বিতীয় বিয়ে করে তখন ওই স্ত্রী মানসিক রোগে আক্রান্ত হয়। আর হচ্ছে সেখানে তো আপনি বুঝতে পারছেন, মানসিক রোগ থাকলে তো সেখানে অনুমতির কোনো দরকার হয় না। আর এটা সত্যি যে ওর আগের পরিবারে একজন ছেলে একজন মেয়ে আছে, আর ওর মেয়ে আমার বান্ধবী। ওদের কোনো অবজেকশন নাই আমাদের বিয়ের ব্যাপারে। আপনি আপনার পরিবার নিয়ে ভেবেছেন কখনো? আমি আসলে আমার পরিবার নিয়ে কেন ভাবতে যাব? আচ্ছা, আপনি ভাবুন, যেখানে আমার কোনো মূল্যই নেই, আমার হাজবেন্ডের কোনো মূল্য নেই, আমি যে সংসার করছি তাদের কাছে কোনো মূল্যই নেই। আমি যে বিয়ে করেছি তাদের তো খুশি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা আমাকে সাপোর্ট করছে না আপু। আমি উপযাচক হয়ে কেন তাদের কথা ভাবতে যাব? আমি এই পেন নিতে পারবো না, এটা সত্যি কথা। আর হচ্ছে আমার আরো 2টো বোন আছে, তো আমার বাবার তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কথা যে একজন মেয়ে বিয়ে হয়ে গেছে, তার বিয়ের খরচটা চালাতে হবে না, সে খরচ থেকে বেঁচে গেছে। কিন্তু না, সে তো মানতেই পারছে না আমাদের বিয়েটা। কেউ মানুক আর না মানুক আমাদের বিয়ের ব্যাপারটা। আপু, সবচেয়ে বড় কথা, আমি এখন মিশফাকের লিগ্যাল ওয়াইফ। এখন কেউ মানুক আর না মানুক সেটা আমার মেটার করে না, আমি ওর সাথে সুখে আছি। আর আমাকে নিয়ে বা ওকে নিয়ে কে কি ভাবছে সেটা আমি ভাবতেও চাই না। দর্শক শুনছিলেন সাইফুল ইসলামের সন্তান বড় কন্যা রিশা ইসলামের কথা, তার হাজব্যান্ড মিশফাক সাহেব। আমরা এখন মিশফাক সাহেবের সাথে কথা বলবো, জেনে নিব যে সাইফুল ইসলাম এবং রিশা ইসলাম সম্পর্কে তার বক্তব্য। মিশফাক সাহেব, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গেছেন যে আপনাকে এই অনুষ্ঠানে কেন ডাকা হয়েছে। আমি আন্দাজ করতে পারছি যে রিসার, আমার আর রিসার বিয়ে নিয়ে আমার ব্যাপারে কথা বলতে আপনারা ডেকেছেন। রিসার সাথে যে বিয়েটা আমার হয়েছে সেটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার না, আমি স্বাভাবিক বলেই দেখি এটাকে। এই ধরনের বিয়ে বাংলাদেশে হাওর হামেশাই হয়ে যাচ্ছে, তাতে কোনো দোষ আছে বলে মনে হয়। কিন্তু আমার এই ব্যবস্থা নিয়ে মানুষ যে এত, মানে মানুষের কি ক্ষতি হলো আমি সেটা বুঝতে পারছি না। মানুষ আমাকে নিয়ে কেন এত জ্বলছে সেটাও আমি বুঝতে পারছি না। আমি আর রিসা ভালোবেসেই বিয়ে করেছি। কিন্তু আপনাদের দুজনের বয়সের একটা বিস্তর ফারাক। এমনকি রিসাও বললেন, রিসার বাবা বললেন আপনার সন্তান মানে আপনার কন্যা রিসার বান্ধবী। রিসার বয়স আর আমার মেয়ের বয়স সেম, এই কথাটা আমি অস্বীকার করি না। রিসার সাথে আমি যে সম্পর্ক আমার হয়েছে সেটা নিয়ে মানে কারো মাথা ব্যথা হবার আমি কোনো কারণও দেখছি না। আমি স্বাভাবিক প্রক্রিয়ায় ওর সাথে আমার আজকে ভালোবাসা হয়েছে, আমি সেই ভালোবাসার রূপটা আমি দিয়েছি। বয়স এখানে কোনো ম্যাটার করে না। আমি অনৈতিক কিছু করেছি বলে আমার মনে হয় না। আপনি কি আপনার শ্বশুরের সাথে মানে রিসার বাবার সাথে কথা বলেছেন? আপনি কি মনে করেন আপনার এই বিয়ে শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছে? মানে রিসার বাবাকে আপনি কি বলে সম্বোধন করেন? বিয়ের পরে আমি রিসার বাবাকে ফোন করে কথা বলেছিলাম, উনি আমাদের ব্যাপারটা খুব স্বাভাবিক বলে মেনে নেননি। যাই হোক, আমি তারপরও বলবো উনি যেন আমাদের এই বিয়েটা স্বাভাবিক প্রক্রিয়ায় মেনে নেয়। কারণ আমি জানি আমার থেকে রিসার বাবার বয়স 8 বছর ছোট। আমাদের শরীয়ত অনুসারে আমি উনাকে আব্বু বলেই ডাকি, আমি উনাকে অসম্মান করছি না। আপনি বলছেন আপনার মেয়ে আর রিসার বয়স সেম, আপনার ছেলে রিসার থেকে বয়সে বড়। আপনার মেয়ের সাথে যদি সেম ব্যাপারটি ঘটতো তাহলে আপনি ব্যাপারটা কিভাবে নিতেন? আমি এটা স্বাভাবিক বলেই মেনে নিতাম। আমার মেয়ে যদি কোনো মানুষকে পছন্দ করে বিয়ে করে, সে যদি আমার কাছে এসে বলে আমি আব্বু তোমার কাছে এসেছি আমার জামাইকে নিয়ে, আমি তাকে অসম্মান করতাম না। আমি তাকে সুন্দরভাবে মেনে নিতাম এবং তাদেরকে আমি দোয়া করতাম তোমরা ভালো থেকো, তোমাদের সারা জীবন যেন তোমার সুখীভাবে কাটাতে পারো। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এটা আল্লাহ তাআলার ব্যাপার। আমি রিসাকে কোনো অভাবে রেখেছি বলে আমার মনে হয় না। রিসা কালকে মারাও যেতে পারে, আর আমিও যে মরে যাব না এই গ্যারান্টি কে বলতে পারে? জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এটা তো আল্লাহ তাআলার হাতে। জি, রিসার কালকে মরেও যেতে পারে, এটার জন্য কি আপনি বা আমি কেউ গ্যারান্টি দিতে পারি তার মরা বা বাঁচার ব্যাপারে? আচ্ছা, আপনার কি মনে হয় না যে বয়সের এই গ্যাপ থাকার কারণে আপনাদের দুজনের মানে আপনার এবং আপনার স্ত্রী রিসার সাইকোলজিক্যাল কোনো গ্যাপ তৈরি হতে পারে? সাইকোলজিক্যাল গ্যাপ এটা কোনো গ্যাপই না, আমি মনে করি না এটাকে। কোনো গ্যাপ না? না। আচ্ছা, কিভাবে? রিসার বর্তমান বয়স হচ্ছে 18 বছর, জি, আর আমার বয়স হচ্ছে 22 বছর। আমি কখনো আমার বয়স কখনো 35 ক্রস করতে দিব না। এরপরে রিসাকে নিয়ে আমার বিদেশে বাইরে ঘুরতে যাওয়ার অনেক প্ল্যান প্রোগ্রাম আমার আছে, সেটা যেন আমি বাস্তবায়িত করতে পারি সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই পর্যন্ত আপনারা দুজন তাও কতগুলো দেশ ঘুরেছেন? বিয়ের পরে আমি রিসাকে নিয়ে কক্সবাজার হানিমুনে গিয়েছিলাম। আচ্ছা, এরপরে নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্ডিয়া আর অন্যান্য দেশও যদি আমাকে ভিসা দেয় আমি সেখানে ঘুরতে যাব রিসাকে নিয়ে। রিসাকে নিয়ে। আপনার কাছে কি মনে হয় আপনাদের এই বিয়ে, এই দুই অসম প্রেম, অসম বয়সের মানুষের একত্রে থাকা ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে কি শিক্ষা নেবে? ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে শুধু প্রেম প্রেম আর প্রেম ছাড়া আর কিছু শিক্ষা নেক আমরা চাই না। ওরা আমাদের এই ভালোবাসাটাকে দেখে ওদের জীবন থেকে শিক্ষা নেক, ওরা কিভাবে ভালোবেসে মানুষকে তাদের নিজের মতন করে নিতে পারে। যতদিন বেঁচে থাকবে মানুষ ততদিন মানুষকে ভালোবেসে যাক, এটাই আমি চাইব যে ভবিষ্যৎ প্রজন্ম
তাদের সেখান থেকে শিক্ষা নেই ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কি। আপনি আপনার কথা শুনলাম, আপনি রিশাকে অনেক ভালোবাসেন। আপনি সুন্দরভাবে সেটা অভিব্যক্তি হোক, কথার মাধ্যমে হোক আমাদেরকে জানালেন, জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। রিশার সাথেও কথা বলেছি, ওর বাবার সাথেও কথা বলেছি। ওর বাবার কিছু কথা আছে যেগুলো আমি এখন আপনার সাথে শেয়ার করছি না, তবে চাই যে আপনারা মুখোমুখি কথা বলেন এবং ওনার যা বলার আছে সেগুলো আপনাকে বলুক, রিশার যা জানানোর আছে তার বাবাকে জানাক। আপনারা তিনজন এখন একত্রে বসবেন। আপনি রাজি? আমি খুব খুশি হব যদি আপনি এই সুযোগটা আমাকে করে দেন। আর রিসার বাবাকে যদি আমি সামনে থেকে দেখতে পারি, তাকে আব্বু বলে ডাকতে পারি, আমি খুবই খুশি হব। প্রিয় দর্শক, এখন আমাদের স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানের রিসার হাজবেন্ড এবং বাবা তিনজন মুখোমুখি হবেন। আপনারাও নিশ্চয়ই থাকছেন আমাদের সাথে। শুধু দর্শক, এখন আমাদের সাথে আছেন শফিকুল সাহেব, এবং শফিকুল সাহেবের সামনে আছেন তার কন্যা রিসা এবং তার হাজবেন্ড। আমার মনে হয় আপনারা নিজেরা এখন কথা বলুন, কথা বলে আপনাদের পারিবারিক যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা জানুন। আব্বা আপনি এটা কি বলেন? আমার দুধের মতন বাচ্চা মেয়েটা, ওর জামাই হবে বুইরা আমার থেকে বয়সে বড়, এই হারামজাদা আমার জামাই হবে, এটা আমি কোনো মতে বাইরে দিতে পারি না। শফিকুল সাহেব একটু আসতে, আমার মনে হয় যে এখন আপনার মেয়ে এবং তার হাজবেন্ড সামনে আছে, আপনি একটু কথা সংযত হয়ে বলুন, কারণ আপনার মেয়ে কিন্তু তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আমি আপা এই বিয়ে মানি না, এই বিয়ে মানি না, আমি আমার মেয়েকে চাই। আব্বু, তুমি এসব কি বলছো? আমি তোমার কাছে কেন ফিরে যাব? আমি কোনো অংশে কম বুঝি না, আমি সব বুঝি। আব্বু, তোমার যদি আমাদের ভালো না লাগে তুমি দূরে থাকো, কোনো সমস্যা নাই। তুমি কেন আমাদের উপরে এত ক্ষেপে আছো সেটা বলো। আর আমি তোমার কাছে কেন যাব? আমি মিশফাককে ভালোবাসি, ও আমার হাজবেন্ড। আর তোমার দুটো মেয়ে আছে, সে দুটো মেয়ের কথা ভাবো, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমরা ভালো আছি, আমরা সুখে আছি। আমাদের কোনোদিন কোনো শখ আহ্লাদ তুমি পূরণ করতে পেরেছো? বলো পারোনি। তাহলে আপনি আমার বয়সে ছোট হলেও আপনি সম্পর্কে আমার অনেক বড়, কারণ আপনি আমার শ্বশুর। আপনাকে আমি আব্বু বলেই সম্বোধন করি। আপনার কাছ থেকে আমি দুয়া প্রার্থী। আপনার মেয়েকে আমি কোনো অংশে কোনো কাজেই খারাপভাবে রাখছি বলে আমার মনে হয় না। আপনি দোয়া করবেন ভবিষ্যতে যেন তাকে আরো ভালোভাবে রাখতে পারে, এটাই আমার আপনার কাছে দোয়া প্রার্থী। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আব্বু, আপনার মেয়েকে আমার মতো কেউ পৃথিবীতে এত ভালো রাখতে পারবে না। তোর মতো জানোয়ার আমি একটাও দেখি নাই। 3000 পিঁপড়া ময়রা হয় একটা টিকটিকি, 28টা টিকটিকি ময়রা হয় একটা বিলাই, 50টা বিলাই ময়রা হয় একটা কুত্তা, আর 150টা কুত্তা ময়রা হয় একটা ইবলিশ। 1,70,000 ইবলিশ ময়রা তোর মতন একটা জানোয়ার তৈরি হয়। 20 ফাঁক সারা জানোয়ার কোরআনকার। আব্বু, তুমি কিন্তু রীতিমতো আমার হাজবেন্ডকে তুমি অপমান করছো, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি ওকে দুর্বল ভেবো না, আমি ওকে ভালোবাসি, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি এখনো পর্যন্ত এমন কোনো আব্বুকে দেখি নাই যে তার মেয়ে সুখে সুখী না। আমি সবচেয়ে বড় ভুল করছি। আমার এটা যদি মেয়ে না হয় আমার ছেলে হইতো, তাহলে এই কথা আজকে শুনতে হইতো না। আমি ভুল করছি। ছোটবেলায় যদি তোর মুখের মধ্যে লবণ দিয়ে তোরে মাইরা ফেলাইতাম, ওইটাই ভালো ছিল। শফিকুল সাহেব, আপনিও একটু কথা সংযত হয়ে বলুন। আপনার সন্তান সে, হ্যাঁ, তাকে মেরে ফেলার কোনো কথা আসছে না। আর আপনি আপনার বাবার সাথে একটু সঠিকভাবে কথা বলুন প্লিজ। আব্বা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়েকে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে ভালো রাখবো। প্লিজ আপনি আমাদের এই ব্যাপারটাকে আপনি আবার আব্বা আব্বা বলস। আব্বা তোর বাপ। আব্বু আর কত অপমান করবে? আমি আজ থেকে বড় করব। তুই আমার মেয়ে না, রিসা নামে আমার কোনো মেয়ে ছিল না, তোর আমি ত্যায্য করলাম। আচ্ছা, আপনার একটি বিষয় এসেছে যে আপনি ওনাকে কল করেছিলেন, বলেছিলেন যে আপনার মেয়েকে, আপনি কি বলবেন কথাটা না আমি বলবো? আমাকে বলেছে ফোন দিয়ে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার মেয়েকে নাকি মেরে ফেলবে। আমাকে সাবধান হয়ে থাকতে বলছে। এটা কি আপনি জানেন? আপু, সব মিথ্যে কথা।
মিশফাক আমাকে যেভাবে ভালোবাসে, আমার যেভাবে সুখে রেখেছে, এটা আমি আসলে কাউকে আমি বুঝাতে পারবো না। আমি ওর সাথে সুখে আছি। ও আমাকে একটা কষ্টও দেয় না, মানে একটা ঘরে কাজও করতে দেয় না। আর কিভাবে তুমি বলতে পারো যে আমাকে ও মেরে ফেলতে পারে? এটা কি সম্ভব? তুমি বিশ্বাস করো এটা? আমি তোর বাবা, জন্মদাতা পিতা, আমার কথা মিথ্যে? আরে 2 দিন হলো এই বুড়াটার লগে থেকে তো এটা ওর কথা সত্য হয়ে গেল। আপনাকে কি আপনার হাজবেন্ড বিয়ের আগে ব্ল্যাকমেল করেছিল? আপনি কি ওকে ব্ল্যাকমেল করেছিলেন? কোনোদিনও না। আমি যদি ওকে না নিতাম তাহলে ও ছাদ থেকে লাফ দিয়ে ও মরে যেত। আমি সেখান থেকে ওকে বাঁচিয়ে এনে আমার কাছে নিয়ে এসেছি। এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার আর বলার কিছু নেই। আপনার প্রথম স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তার সাথে কি মানে আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে কি রিসার দেখা হয়েছে কখনো? না। তাহলে রিসা, আপনি কিভাবে শিওর হলেন যে ওনার দ্বিতীয় স্ত্রী মানসিকভাবে অসুস্থ? যে কোনো মানুষকে অন্ধের মতো ভালোবাসলে সবকিছু বিশ্বাস করা যায়, আর আমি ওকে অন্ধের মতো ভালোবাসি। আমি কেন বিশ্বাস করব না? যদি কখনো জানতে পারেন যে উনি যেটা বলেছেন সেটা মিথ্যা, তখন? আমার মনে হয় না সে মিথ্যা কথা বলবে আমাকে। যদি কখনো মনে হয়, আপা যেটা জিজ্ঞেস করলো, তখন কি করবি বল? আব্বু, তুমি কোনো চিন্তা করো না। আমি যখন বিয়ে করেছি অলরেডি, আমার লাইফ কিভাবে আমি চালাবো সেটা আমি নিজে জানি। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। তুমি কোনোদিন আমাকে কোনো কিছু দিতে পারো নাই, আমাকে কোনো সুখ দিতে পারো নাই, আনন্দ দিতে পারো নাই, আমাকে ভালোবাসা দিতে পারো নাই। তুমি সেখানে আমাকে কিভাবে মিশফাককে এইভাবে কথা বলতে পারো? আমি তোকে জন্ম দিছি, বড় করছি, মানুষ করছি, লেখাপড়া শিখিয়েছি। শুধু জন্ম দিলে সবকিছু হয়ে যায় না আব্বু। ভালোবাসা দরকার, সন্তানকে ভালোবাসতে হবে। তোমাদের কাছ থেকে আমি সেই ভালোবাসা পাইনি। আপনার স্ত্রীর সাথে এবং আপনার সাথে আপনার সন্তানের একটা বড় দূরত্ব ছিল, এবং একটা মেয়ে তার মনের কথা সবসময় তার মাকে খুলে বলে, সেই সুযোগটাও আপনার কন্যা পাননি, এটা আমাকে বলেছেন। আপনি কি সেটা জানেন, বা আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমি তো এটা জানি না। আমি জানি ওর মার সাথে ওর বান্ধবী মানে একজন বন্ধুর মতো সম্পর্ক। ওর মা যখন যেটা বলতো, ও যেটা বলতো, ওর মা আমাকে বলতো, আমি এনে দিতাম। এবং আপনাদের শাসনের মাত্রা এমন এক পর্যায়ে গেছে যে আপনার মেয়ের গল্পের বই পড়া দেখলেও আপনার স্ত্রী সেই বইটা ছুঁড়ে মারতেন, এবং তার মনের মধ্যে এক ধরনের কষ্ট, শূন্যতা তৈরি হয়েছে, এবং সেই শূন্যস্থান পূরণ করেছেন আপনার মেয়ের হাজবেন্ড মিশফাক সাহেব। এবং এই যে মানে ওনার প্রতি রিসার যেই নির্ভরশীলতা, ভালোবাসা, এখান থেকেই তৈরি হয়েছে। যে ক্ষত আপনারা তৈরি করেছিলেন সেই ক্ষতটা উনি পূরণ করেছেন, এটা আপনার মেয়ের বক্তব্য। এই কথা আমার শুনতে হইল? এই কথা শোনার থেকে যদি আমি মরে যেতাম এটাই সবচেয়ে ভালো হতো। আল্লাহ আমার নিয়ে যাও, তুমি আমার নিয়ে যাও এই যন্ত্রণা থেকে। আল্লাহ, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই এই যন্ত্রণা থেকে। তুমি কেন মিথ্যে কথা বলো? মিশফাক তো আমার কোনো ক্ষতিই করেনি। আর তো তোমার খুশি হওয়ার কথা যে ও আমাকে বিয়ে করে তোমার খরচটা কমিয়ে দিয়েছে। তুমি আমাকে কি দিতে পারতে বলো? কিছু দিতে পারতে? তুমি আমাকে ভালো একটা হাজবেন্ড দিতে পারতে। আমি একটা ভালো একটা ছেলে পেয়েছি, তোমার তো খুশি হওয়ার কথা। আপনার বাবা আপনাকে মানুষ করেছে, এটাই কি সব থেকে বড় না? তাহলে কেন আজ বাবাকে এমন প্রশ্নের মুখোমুখি করছেন যেখানে আপনি বলেন যে তুমি আমাকে কি দিতে পারতে? তুমি আমাকে ভালো হাজবেন্ড দিতে পারতে? আপনার তো বিয়ের বয়স সবে হলো, আপনি সবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তখন আপনি মানে এই অবস্থায় তো আপনি বলতে পারেন না যে আপনার বাবা আসলে আপনার সাথে কার বিয়ে দিত। আপু, আসলে এটা বলা যায় না যে যেরকম ব্যবহার পেয়েছি আমার বাবা মার কাছ থেকে, যে আমি ভালো একটা ছেলে পাবো বা ভালো ঘরে যাব, হ্যাঁ, সেটা তো আমার কল্পনার বাইরে। আমার মনে হয় আপনি সবকিছু অর্থ দিয়ে মাপছেন। আপনার বাবার হয়তো অর্থনৈতিকভাবে একটু দুর্বলতা আছে, তাই আপনি ভাবছেন যে এই অর্থ দিয়ে কিভাবে আপনাকে বিয়ে দেওয়া হতো। কিন্তু মূলত আপনার বাবা আপনার ভবিষ্যতের কথাই চিন্তা করেন। আচ্ছা, তোর কি মনে আছে তুই কলেজে ওঠার সময় প্রথম যে গ্রাউন্ডটা পড়েছিলাম, বলেছিলাম যে তুই বাংলাদেশে একজন ভালো ডাক্তার হবি, আবার যত কষ্টই হোক আমি তোকে ডাক্তারি পড়াবো, মনে আছে তোর? আব্বু, এসব বলে কোনো লাভ নাই। আসলে তুমি নিজেই তো সংসারটা ঠিক মতো চালাতে পারছিলে না, আর তুমি আমাদের লেখাপড়ার খরচটা কিভাবে চালাতে তুমি বলো? আর আমার নিঃসঙ্গতার অবস্থায় আমি আমি মিশফাককে পেয়েছি, আমার জীবন আমি পেয়েছি, আমি খুশি, আমি সুখী। আপনি কি এখন আর পড়াশোনা করবেন না? হ্যাঁ, করার ইচ্ছে আছে, তবে
আমার ইচ্ছে না, ওর ইচ্ছে আছে। আপনার সন্তানকে আপনার জামাই ঠিকই পড়াশোনা করাবেন। ওরা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আপনি আর রাগ হবেন না। না আপু, আমার এই সন্তান দরকার নেই। আজকে থেকে আমি ওকে ত্যায্য করলাম। আমি মনে করব আমার কোনো মেয়ে, বড় মেয়ে ছিল না, আমার শুধু 2টা মেয়ে আছে, আমি তাদেরকে মানুষ করব। ওর মতো মেয়ে আমার আর দরকার নাই। আব্বাজান, আব্বাজান, আমাদের মাইনা নেন, আমাদের মাইনা নেন, আব্বাজান, আব্বাজান। দেখছেন আপু, দেখছেন এই বুইরা জানোয়ারটা কিভাবে গান গাইতেছে, আবার হাসে, বদমাইশ জানোয়ার। তারপরও বলবো আব্বু, আপনি আমাদেরকে মানিয়ে নেন এবং দোয়া করেন। আপনি ভালো থাকেন, আমাদেরকে সুখে থাকতে দেন। আপু, আপনি কোনোদিন দেখেছেন কোনো জামাই তার শ্বশুরকে মানানোর জন্য গান গায়? দেখেছেন আমার জামাই কত সুন্দর গান গেয়েছে? আমাদের আব্বু যদি আমাদেরকে না মেনে নেয় তাহলে আমাদের কি করার আছে? আব্বাজান, আপনার শুধু একটা কথাই বলবো, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আপনার জন্য আমার ঘরের দরজা সারা জীবন খোলা থাকবে। আর আপনিও যদি আমাদেরকে মন থেকে মেনে নেন, তাহলে আপনার ঘরের দরজাটা খোলা রাখবেন। এই আশায় আপনার কাছে করবো, এই দোয়াই আপনার কাছে চাইব। আব্বাজান, আব্বাজান, আমাদের মাইনা নেন, আমাদের মাইনা নেন। চুপ কর কুত্তার বাচ্চা, তোর গান শুনতে চাই না এখানে। শালা বদমাইশ, এনে গান গাইতে আইছে। শুধু দর্শক, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এই হলো বর্তমান পরিস্থিতি বা ফলাফল। শফিকুল ইসলাম সাহেব একজন পিতা, যিনি চান সন্তানের ভালো এবং সন্তান ফিরে যাক তার ঘরে। আর কন্যা, যিনি কিনা স্বামীর প্রেমে হাবুডুবু খেয়ে থাকতে চান স্বামীর সাথে। আর স্বামী দেখলেনই তো, তিনি নিজেকে প্রেমিক হিসেবে দাবি করে এবং সেটা প্রমাণ করার জন্যই যথেষ্ট পরিমাণে মনোযোগী। জি, এটা সত্য, এবং এমনই সত্য অহরহ আমাদের চারপাশে ঘটছে। কখনো সেটা প্রিয়, কখনো সেটা অপ্রিয়। আর তাই নিয়ে স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে থাকি আমি, নাজনীন হাসান চুমকি। শুধু দর্শককে একটি বিষয় সকল সময় মনে রাখবেন, আমাদের এই অনুষ্ঠানের প্রত্যেকটি ঘটনা সত্য, কিন্তু প্রত্যেকটি মানুষ কাল্পনিক। আগামী অনুষ্ঠানে আবারও কোনো একটি নতুন সত্য নিয়ে হাজির হব আপনাদের সামনেই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি।